বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেকদিন পর আবারও তোমাদের সামনে হাজির হলাম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের বর্তমান অ্যাসাইনমেন্ট তৈরি করার চতুর্থ সপ্তাহের বা চতুর্থ অ্যাসাইনমেন্ট তৈরি করার বিষয় নিয়ে। সপ্তম শ্রেণীর আজকে বিষয় নিয়ে আমরা আলোচনা করব পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায়। তার পূর্বে আমাদের এই প্রতিষ্ঠানের এই যে অনলাইন লাইভ ক্লাসের ব্যবস্থা করে দিয়েছেন প্রিন্সিপাল স্যার, আমাদের ওনাকে ধন্যবাদ জানাই এবং আমাদের শিফট ইনচার্জ বৃন্দদেরকেও ধন্যবাদ জানাই এবং সম্মানীয় অভিভাবক মণ্ডলীদেরকেও সালাম জানিয়ে আমরা আমাদের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য যে অ্যাসাইনমেন্টের বিষয়টি আছে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা শুরু করি। আর তোমরা নিশ্চয়ই বাসায় ভালো আছো এবং নিরাপদে আছো এবং অ্যাসাইনমেন্টের কাজ আমাদের যে ধারাবাহিকতায় ক্লাস হচ্ছে সেগুলো তোমরা দেখছো এবং তোমাদের অ্যাসাইনমেন্ট তৈরি করার কাজে আশা করি সহায়তা করছে। আজকে আমিও তোমাদেরকে কিছু বিষয় নিয়ে আলোচনা করব এবং সেই বিষয়টি আশা করি তোমাদের এই অ্যাসাইনমেন্ট তৈরি করার কাজেও সহায়তা করবে। তো চলো আমরা আজকে পড়া শুরু করি। আজকে তোমাদের প্রথম টপিকসটা হচ্ছে পঞ্চম অধ্যায়, বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক। এই অধ্যায়টি থেকে আসলে আমরা নাগরিকদের সম্পর্কে জানতে পারবো। নাগরিক, তারপর দেখো আমি তোমাদের বোর্ডে লিখে দিয়েছি যে নাগরিক, তারপরে সুনাগরিকের গুণাবলী, তারপরে প্রতিবন্ধকতা বা অন্তরায়, অর্থাৎ সুনাগরিকদের প্রতিবন্ধকতা বা অন্তরায় মানে সমস্যা। তারপর আরও অনেক কিছু আছে, যেমন আর্থসামাজিক ক্ষেত্রে সুনাগরিকদের গুণাবলী বা ভূমিকা, তারা কী ধরনের ভূমিকা পালন করতে পারে। কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্টের যে বিষয়টি, আমরা সেই বিষয়টি নিয়েই আজ আলোচনা করব। অ্যাসাইনমেন্টের বিষয়টি হচ্ছে যে একজন সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার ক্ষেত্রে যা করণীয় আছে তার একটি কর্ম পরিকল্পনা তৈরি করো। অর্থাৎ নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য আমরা কি কি করতে পারি তার একটি কর্মপরিকল্পনা মানে কি? কর্ম শব্দটির অর্থ হচ্ছে কাজ, আর পরিকল্পনা শব্দটি দ্বারা বোঝায় যে তুমি যে সেই কাজটা করবে সেটা কিভাবে করবে, তার জন্য মানে পদ্ধতি বা ওয়ে খুঁজে বের করা বা কিভাবে করতে পারো সেই বিষয়গুলো নির্ধারণ করা। তো চলো আমরা তোমাদের বইয়ের আলোকে সেই বিষয়টি আমরা একটু আলোচনা করি। তাহলে আমরা আলোচনা করব বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক। তাহলে এখানে প্রথমে আসে যে নাগরিক হচ্ছে কি, যে বাংলাদেশের সকল মানুষই নাগরিক, যেহেতু তারা রাষ্ট্র কর্তৃক কিছু সুযোগ সুবিধা ভোগ করে এবং রাষ্ট্রের নিকট থেকে কিছু সুযোগ সুবিধা ভোগ করে এবং রাষ্ট্রের প্রতি তারা কিছু দায়িত্ব পালন করে। এবং নগরে যারা বসবাস করে স্থায়ীভাবে বা গ্রামাঞ্চলে তাদেরকে আসলে নাগরিক বলা যায়। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে তোমাদের সুনাগরিকের গুণাবলী। তাহলে সুনাগরিক, সু এবং নাগরিক এই শব্দটিকে যদি বিশ্লেষণ করা যায়, সুনাগরিক শব্দটিকে, তাহলে আমরা দুটি শব্দ পাই, একটি হচ্ছে সু আর একটি নাগরিক। সু শব্দের অর্থ হচ্ছে ভালো, আর নাগরিক তো আগেই বললাম যারা নগরে বসবাস করে বা স্থায়ীভাবে বসবাস করে রাষ্ট্রে, তারাই হচ্ছে নাগরিক এবং রাষ্ট্র কর্তৃক তারা কিছু সুযোগ সুবিধা ভোগ করে এবং রাষ্ট্রের প্রতি তারা কিছু দায়িত্ব পালন করে, তাদেরকেই বলা হয় নাগরিক। তাহলে সুনাগরিক গুণাবলীগুলো মানে সুনাগরিক হওয়ার জন্য কিছু গুণাবলী অর্জন করতে হবে, কারণ কোনো মানুষই বা কোনো নাগরিকেই সুনাগরিক হয়ে জন্মগ্রহণ করে না, তাদেরকে সেই সুনাগরিকতা অর্জন করতে হয়। তাহলে সেই সুনাগরিকতা অর্জন করতে হলে কিছু গুণাবলীর দরকার, বেসিক কিছু গুণাবলীর দরকার। আর সেই রাষ্ট্রবিজ্ঞানীরা সেই জন্য এই নাগরিকদের গুণাবলী সম্পর্কে অনেক রাষ্ট্রবিজ্ঞানীরা অনেক ধরনের কথা বলেছেন। এখন এই রাষ্ট্রবিজ্ঞানী কারা? রাষ্ট্রবিজ্ঞানী হচ্ছে বাংলাদেশ একটি রাষ্ট্র, এরকম আরও অনেক রাষ্ট্র আছে, সেরকম প্রত্যেকটি দেশ বা রাষ্ট্র নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীরা আলোচনা করে থাকেন বা চিন্তাভাবনা করে থাকেন যে দেশের উন্নয়ন বা দেশের জন্য কি করা যায় বা কোনো বিষয়ে মতবাদ দিয়ে থাকেন। সেই রকম রাষ্ট্রবিজ্ঞানীদের মতে সুনাগরিকদের গুণাবলী হচ্ছে তিনটি। ঠিক আছে, সেই সুনাগরিকদের গুণাবলী যে তিনটি, সেই তিনটি গুণাবলী কি সেটা আমি তোমাদেরকে বোর্ডে লিখে দেখাচ্ছি, আর এই বিষয়টা আমি মুছে দিব, ঠিক আছে, তোমাদের সুবিধার জন্য। আমার পার্ট 1 আমি তোমাদের জন্য আজকে আলোচনা করছি, যে সেখানে আছে যে সুনাগরিকের গুণাবলী। সুনাগরিকের গুণাবলীর মধ্যে প্রথমে আমরা লিখব যে এখানে সুনাগরিক, ঠিক আছে। এখন এর হচ্ছে তিনটি গুণাবলী, তিনটি গুণাবলীর প্রথমটি হচ্ছে বুদ্ধি, আর দ্বিতীয়টি হচ্ছে আত্মসংযমী,
বা আত্মসংযম। আর তৃতীয়টি হচ্ছে বিবেক বিচার। বিবেক বিচার। তো এই তিনটি গুণাবলী অর্জন করার মাধ্যমেই একজন নাগরিক সুনাগরিক হতে পারে। তাহলে এটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানীদের মতে। রাষ্ট্রবিজ্ঞানীরা বলেছেন যে এই তিনটি মৌলিক গুণাবলীর মাধ্যমে প্রত্যেক নাগরিক সুনাগরিক হয়ে গড়ে উঠতে পারে। অর্থাৎ সুনাগরিকতা অর্জন করার জন্য এই তিনটি মৌলিক গুণাবলী অবশ্যই প্রয়োজন। তাহলে প্রথমটা হচ্ছে বুদ্ধি। তাহলে বুদ্ধি হচ্ছে কি? বুদ্ধি হচ্ছে সুনাগরিকতা অর্জনের প্রধান এবং প্রথম উপায়। আর এই যে বুদ্ধি যদি না থাকে তাহলে কোনো মানুষের পক্ষেই সুনাগরিক হওয়া সম্ভব নয়। তাহলে এই বুদ্ধিটা অর্জন করার একমাত্র উপায় বা সবচেয়ে ভালো উপায় হচ্ছে শিক্ষার মাধ্যমে জ্ঞান অর্জন করা। শিক্ষা অর্জন করেই হচ্ছে বুদ্ধি অর্জন করা যায়। আর এই বুদ্ধিমত্তা দিয়েই প্রত্যেকটি মানুষ সুনাগরিক হতে পারে। আর একজন নাগরিকের দক্ষতা, যোগ্যতা, নৈপুণ্যতা সব কিছুর উপর নির্ভর করে একটি রাষ্ট্রের উন্নয়ন। তাহলে একজন নাগরিক যদি সুনাগরিক হতে না পারে তাহলে তার পক্ষে রাষ্ট্রের উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়। একটি রাষ্ট্রের সফলতা, ব্যর্থতা সব কিছুই নির্ভর করে এই বুদ্ধিসম্পন্ন সুনাগরিকের উপর। অর্থাৎ প্রত্যেকটি নাগরিককেই তাহলে সুনাগরিক হতে হবে, এবং সুনাগরিক হতে হলে তাকে অবশ্যই এই তিনটি মৌলিক গুণাবলীর মধ্যে প্রথম গুণটি অর্জন করতে হবে, সেটি হচ্ছে বুদ্ধি। বুদ্ধি নাগরিকের যথার্থ শিক্ষায় শিক্ষিত হতে হবে, কারণ বুদ্ধিমান নাগরিক উপযুক্ত প্রতিনিধি নির্বাচন, তারপর দক্ষতার সাথে দেশ পরিচালনা, রাষ্ট্রের উন্নয়ন ও সফলতার গুরুত্বপূর্ণ কাজে ভূমিকা রাখতে পারে। ঠিক আছে? তাহলে দ্বিতীয় গুণাবলীটা হচ্ছে আত্মসংযমী। এখন আত্মসংযমী এই শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দুইটি শব্দ পাওয়া যায়। একটি হচ্ছে আত্ম, ঠিক আছে, একটি হচ্ছে আত্ম, আরেকটি হচ্ছে সংযমী। তাহলে আত্ম শব্দটির অর্থ হচ্ছে নিজ, আর সংযমী শব্দটির অর্থ হচ্ছে বিরত থাকা। তাহলে আত্মসংযমী মানে নিজেকে কোনো কিছু থেকে বিরত রাখা। এখন আমরা কি থেকে বিরত রাখবো? অবশ্যই অন্যায় কাজ থেকে, স্বার্থপরতা, অন্যায়, তারপর হচ্ছে তোমার পক্ষপাতিত্ব, স্বজনপ্রীতি, দুর্নীতি, এইসব বিভিন্ন ধরনের অন্যায়মূলক কাজগুলো থেকে আমরা নিজেদেরকে বিরত রাখব। দেশ ও সমাজের স্বার্থ কাজ করতে ও নিয়ম মেনে চলতে অনুপ্রাণিত করে এই আত্মসংযমী সুনাগরিককে। আর আত্মসংযমী সুনাগরিক সবসময় অন্যের মতামতকে শ্রদ্ধা জানাতে পারে, অন্যকে ভালোবাসতে পারে, নিজের স্বার্থ থেকে দেশের স্বার্থকে বড় করে দেখতে পারে। আর নিজের স্বার্থ থেকে দেশের স্বার্থকে বড় করে যে নাগরিক দেখতে পারবে সেই হবে সুনাগরিক, এবং তার পক্ষে দেশের বা রাষ্ট্রের আনয়ন সম্ভব। তাহলে সুনাগরিকের এ সকল কর্মকাণ্ড রাষ্ট্রের অগ্রগতির জন্য সহায়ক। মানে সুনাগরিকের কর্মকাণ্ড কোনগুলো? এই যে অন্যের মতামতকে শ্রদ্ধা জানানো, অন্যকে ভালোবাসা, দুর্নীতি, স্বজনপ্রীতি, পক্ষপাতিত্ব এসব কাজ থেকে বিরত থাকা, তারপর হচ্ছে নিজের স্বার্থকে বড় করে না দেখে দেশের স্বার্থকে বড় করে দেখা। একমাত্র একজন আত্মসংযমী সুনাগরিকের পক্ষেই সেটা করা সম্ভব। তাহলে সুনাগরিকের গুণাবলীর দ্বিতীয় মৌলিক গুণাবলীটি হচ্ছে আত্মসংযমী। তাহলে আমরা দুটি গুণাবলী সম্পর্কে জেনে গেলাম, একটি হচ্ছে বুদ্ধি আর একটি হচ্ছে আত্মসংযমী। তাহলে কোনোটি ছাড়াই কোনো নাগরিক সুনাগরিক হতে পারবে না, কারণ রাষ্ট্রবিজ্ঞানীরা বলেই দিয়েছেন যে মৌলিক গুণাবলী অর্থাৎ বেস জিনিসটা থাকতেই হবে। এই বেসিক তিনটি গুণাবলী ছাড়া কোনো নাগরিকের পক্ষে সুনাগরিক হওয়া সম্ভব নয়। এবার তৃতীয় গুণটি হচ্ছে যে বিবেক বিচার। বিবেক বিচার বলতে আমরা নিশ্চয়ই বুঝে গেছি যে বিবেক বিচার মানে কি? যে ভালো মন্দের বিচার করতে পারা। তাহলে মানে কোন কাজটি অন্যায়, কোন কাজটি ন্যায়, কোন কাজটি ভালো, কোন কাজটি মন্দ, সেই বিবেক বিবেচনা একজন নাগরিকের থাকতে হবে। যে নাগরিকের মধ্যে এই বিবেক বিচার জ্ঞান বোধটুকু আছে, ঠিক আছে, তাকেই আমরা বলতে পারবো সুনাগরিক। অর্থাৎ একজন নাগরিককে শুধু বুদ্ধিমান ও আত্মসংযমী হলেই চলবে না, তাকে অবশ্যই বিবেক বিচার সম্পন্ন হতে হবে। বিবেক বিচার সম্পন্ন যদি না হয় তাহলে তার পক্ষে কোনোভাবেই রাষ্ট্রের উন্নয়ন করা সম্ভব নয়। সুনাগরিক দেশের শাসন ব্যবস্থা সম্পর্কে জানতে হবে, অন্যায়ের প্রতিবাদ করার মতো মনোভাব থাকতে হবে, আইন শৃঙ্খলা মানতে হবে, আত্মবিশ্বাসী ও দৃঢ় মনোবলের
অধিকারী হতে হবে, দেশের স্বার্থকে অবশ্যই সবসময় বড় করে দেখতে হবে। এটা নিজের স্বার্থকে কোনো সময় বড় করে দেখা যাবে না, দেশের স্বার্থকেই বড় করে দেখতে হবে। তবেই একজন নাগরিকের পক্ষে সুনাগরিক হওয়া সম্ভব এবং সে সুনাগরিকতার গুণাবলীও সে সুনাগরিক হয়ে উঠতে পারবে এই মৌলিক গুণাবলীগুলো অর্জন করার মাধ্যমে। যেমন তুমি মনে করো যে তোমরা স্টুডেন্টরা মনে করো যে একজন মাঝি নদীতে যে নৌকায় করে ঘুরে বেড়াবে, ঠিক আছে? তাহলে একজন মাঝির জন্য কি কি প্রয়োজন? নৌকা লাগবে, তারপরে বৈঠা বা বাঁশের মতো একটা লম্বা কিছু লাগবে নৌকাটা চালানোর জন্য, তারপরে এবং নদী লাগবে বা হাওর বিল যাই হোক, পানি দরকার হবে সে তো এখন মাঝি যদি শুধু তার নৌকা নিয়ে নদীতে নেমে যায় তাহলে কি সে তার নৌকাটা চালাতে পারবে না। কারণ কাজটি পরিপূর্ণ করার জন্য তাকে নদীতে যেতে হবে, নৌকা নিতে হবে, বৈঠা নিতে হবে বা একটা বড় বাঁশ মতো নিতে হবে, তবেই তার পক্ষে নৌকাটি পরিচালনা করা সম্ভব। ঠিক একইভাবে যে একজন নাগরিকের যদি এই বুদ্ধি, আত্মসংযমী এবং বিবেক বিচার এই গুণগুলো না থাকে তাহলে তার পক্ষেও দেশের উন্নয়ন, রাষ্ট্রের উন্নয়ন কোনোভাবেই করা সম্ভব নয়। এবং তাকে রাষ্ট্রের উন্নয়ন তো পরের কথা, সে সুনাগরিক হতে হলে যেসব বৈশিষ্ট্যের অধিকারী হতে হয় সেটাই সে পালন করতে পারবে না, কারণ তার মধ্যে ওই 3টি গুণ যদি না থাকে, ঠিক আছে? তাহলে তোমাদের এই যে অ্যাসাইনমেন্ট তৈরি করার জন্য এই জিনিসটাই এই প্রথম যে অ্যাসাইনমেন্ট তোমাদের আছে যে একজন সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার ক্ষেত্রে যা করণীয় আছে তার একটি কর্মপরিকল্পনা তৈরি করো। তাহলে এই যে নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে কি করতে হবে? আমরা লিখব যে নাগরিক দেশের প্রত্যেক মানুষই যারা রাষ্ট্র কর্তৃক কিছু সুযোগ সুবিধা ভোগ করে এবং রাষ্ট্রের প্রতি কিছু দায়িত্ব কর্তব্য পালন করে থাকে। আর এই নাগরিকদের সুনাগরিক হতে হবে, কেননা সুনাগরিকের উপরেই একটি দেশের বা রাষ্ট্রের উন্নয়ন, তারপরে ব্যর্থতা, সার্থকতা সব কিছুই নির্ভর করে। আর কোনো মানুষই সুনাগরিক হয়ে জন্মগ্রহণ করে না, তাদেরকে সেই সুনাগরিকতা অর্জন করতে হয়। আর এই সুনাগরিকতা অর্জন করার জন্য রাষ্ট্রবিজ্ঞানীরা 3টি মৌলিক গুণাবলীর কথা উল্লেখ করেছেন। সেই 3টি মৌলিক গুণাবলী হলো, তোমরা এভাবে লিখে দিবে যে বুদ্ধি, আত্মসংযমী, বিবেক, বিচার। তারপর এগুলো আমি যেভাবে তোমাদের বিশ্লেষণ করলাম তোমাদের বইয়েও দেওয়া আছে, তোমরা সেইভাবেই সেটা বিশ্লেষণ করবে এবং শেষে লিখে দিবে এভাবেই যে উপরোক্ত কর্মপরিকল্পনার উপরোক্ত বিষয়গুলোর মাধ্যমেই আমরা সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার কর্মপরিকল্পনা তৈরি করতে পারি। সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা ছাড়া নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব নয়। এইভাবেই তোমরা তোমাদের প্রথম অ্যাসাইনমেন্টটি তৈরি করতে পারবে। আশা করি তোমাদের এই অ্যাসাইনমেন্ট তৈরি করার ক্ষেত্রে আমি যতটুকু কথা বললাম তাতে তোমাদের সহায়তা হবে। এই অধ্যায়টিতে আরও তোমরা অনেক কিছু জানতে পারো, যে সুনাগরিকের প্রতিবন্ধকতা দূরীকরণের উপায়, আবার সুনাগরিক হওয়ার ক্ষেত্রে কি কি এই যে গুণাবলীগুলো অর্জন করার ক্ষেত্রে আরও কি কি সমস্যা বা কি কি প্রতিবন্ধকতা তোমাদের সম্মুখীন হতে হয়, ফেস করতে হয়, এবং সেইগুলো যাতে সম্মুখীন হতে না হয় সেগুলো কিভাবে তোমরা সমাধান করতে পারো এরকম। তারপর আর্থসামাজিক ক্ষেত্রে একজন সুনাগরিকের কি কি ভূমিকা থাকতে পারে, তারা কি ধরনের ভূমিকা পালন করতে পারে, তারপর নাগরিকের অধিকার অর্জন ও দায়িত্ব পালন ইত্যাদি অনেক কিছু আছে। কিন্তু তোমরা আপাতত যেহেতু অ্যাসাইনমেন্টে সরকার কর্তৃক এটা নির্দেশনায় রয়েছে যে তোমরা এখন অ্যাসাইনমেন্টের মাধ্যমেই তোমাদের একটা কিছু মূল্যায়ন করা হবে বা অ্যাসাইনমেন্টগুলোই তোমাদের এখন পরীক্ষার মতো কাজ। তাহলে তোমাদের যতটুকু অ্যাসাইনমেন্টের জন্য যতটুকু দরকার ততটুকুই আজকে জানো, যে শুধুমাত্র যে সুনাগরিকের গুণাবলী এটাই তোমাদের বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক এই অধ্যায়টি থেকে আমরা এই অ্যাসাইনমেন্টটি কাজ করব। এবার তোমাদের দ্বিতীয় অ্যাসাইনমেন্টের বিষয় যে তোমার এলাকায় নির্বাচনের সময় যেসব নির্বাচনী আচরণবিধি পালন করা হয় তা বর্ণনা করো। তাহলে এই অধ্যায়টির জন্য এই টপিক্সের অ্যাসাইনমেন্টটা তৈরি করার জন্য আমাদেরকে যেতে হবে ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায়ে আছে কি যে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা। আর পার্ট 3 তোমাদের এই অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করার জন্য এই পার্ট 3-এর টপিক্সটা পড়তে হবে। তো পার্ট 3-এ আছে নির্বাচন কমিশন, ঠিক আছে? নির্বাচন কমিশন, এখন আসলে তোমাদের নির্বাচন কমিশন আলোচনা করতে গেলে প্রথমে একটু নির্বাচন সম্পর্কে না বললেই নয়, যে নির্বাচন জিনিসটা আসলে কি।
তোমরা এমনি বইয়ের ভাষা বাদ দিয়ে তোমরা নিজেদের মতো করে বুঝো। নির্বাচন জিনিসটা হচ্ছে আসলে যে একটা পদ্ধতি বা প্রক্রিয়া, কোনো কিছু বাছাই করার জন্য একটি প্রক্রিয়া বা পদ্ধতি। তোমরা নিজেরাই যদি হচ্ছে ঠিক করো যে তুমি একটি কলম কিনতে গেলে কোন কলমটি কিনবে, অনেকগুলো কলমের মধ্যে রেখে তুমি চিন্তা করবে যে কোন কলমটি নেওয়া যায়। এই যে কোন কলমটা তুমি নিবা, এটা যে চিন্তা করলা, এইটাই হচ্ছে একটা পদ্ধতি বা প্রক্রিয়া। নির্বাচনটা হচ্ছে ঠিক সেই রকমই, এটি হচ্ছে একটি প্রক্রিয়া বা পদ্ধতি। এখানে শুধুমাত্র কি হয়, জনগণের প্রত্যক্ষ ভোটে বা যারা হচ্ছে 18 বছর প্রাপ্তবয়স্ক তাদের ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন করে, তাকেই বলা হয় নির্বাচন। বিষয়টা হচ্ছে এরকম, মানে এক কথায় নির্বাচন হচ্ছে একটি প্রক্রিয়া বা পদ্ধতি, প্রতিনিধি নির্বাচন করার একটি প্রক্রিয়া বা পদ্ধতি। এখন কথা হচ্ছে যে নির্বাচন কমিশনটা কি? নির্বাচন কমিশনটা আসলে একটা প্রশাসনিক কাঠামো বা প্রশাসনিক প্রতিষ্ঠান। আমাদের স্কুল যেরকম চালানোর জন্য প্রশাসনিক কিছু লোকজন থাকে, যেমন প্রিন্সিপাল স্যার, তারপরে হচ্ছে শিফট ইনচার্জ, তারপরে সহকারী শিফট ইনচার্জ, এবং আমরা শিক্ষকরা যারা আছি, এরকম প্রশাসনে ওই ইনচার্জ পর্যন্ত হচ্ছে সেটা প্রশাসনিক কাঠামো। ঠিক এইরকম এই নির্বাচন কমিশনেও বা নির্বাচনেও একটা প্রশাসনিক কাঠামো থাকে। সেই প্রশাসনিক কাঠামো বা প্রতিষ্ঠানটার নামই হচ্ছে নির্বাচন কমিশন। এখন এই নির্বাচন কমিশনটা হচ্ছে কি, যে নির্বাচন পরিচালনার কাজে যে প্রতিষ্ঠানটা নিয়োজিত তাকেই বলা হয় নির্বাচন কমিশন। আর এই নির্বাচন কমিশনে কিছু সদস্য থাকে, সেই সদস্যগুলো হচ্ছে রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে থাকেন। রাষ্ট্রপতি নিজেই নিয়োগ দিয়ে থাকেন যে একজন প্রধান নির্বাচন কমিশনার, আর তার সাথে আরও কিছু কমিশনার থাকেন, তাদেরকে নিয়েই এই নির্বাচন কমিশন গঠিত হয়। তাহলে এই নির্বাচন কমিশনের প্রধান কাজ হচ্ছে জাতীয় ও স্থানীয় পর্যায়ের নির্বাচনগুলো পরিচালনা করা। এখন তোমরা বলতে পারো যে জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচন এই দুইটি কি? জাতীয় নির্বাচন হচ্ছে যে সংসদীয় যে নির্বাচনগুলো হয়, সেটাই হচ্ছে জাতীয় নির্বাচন। এখন এই সংসদীয় নির্বাচনের ক্ষেত্রে আবার 3 ধরনের নির্বাচন রয়েছে। সেটা হচ্ছে সংসদ সদস্য, তারপরে রাষ্ট্রপতি নির্বাচন, আর আরেকটি হচ্ছে গণভোট। রাষ্ট্রপতি নির্বাচনটা হচ্ছে যে সংসদ সদস্য যারা জনগণের প্রত্যক্ষ ভোটে যারা নির্বাচিত হন, তাদের মাধ্যমে আবার রাষ্ট্রপতি নির্বাচিত হন। আর গণভোট হচ্ছে মানে সমাজের কোনো উন্নয়নের জন্য বা যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য একটা নির্বাচনের প্রয়োজন হয়, সেটা হচ্ছে গণভোট বলে। আপাতত এটা কোনো একটা সংশোধনীর মাধ্যমে বিলুপ্ত আছে। এই হচ্ছে তোমাদের জাতীয় নির্বাচন। আর স্থানীয় নির্বাচনটা হচ্ছে আবার 2 ধরনের। সেটা হচ্ছে একটা হচ্ছে শহরাঞ্চলে, আরেকটা গ্রামাঞ্চলে। তো গ্রামাঞ্চলেরটা হচ্ছে ইউনিয়ন পরিষদ এবং উপজেলা পরিষদ, আর শহরাঞ্চলে হয়ে থাকে সিটি কর্পোরেশন, তারপরে হচ্ছে পৌরসভা। এই নির্বাচনগুলো হয়ে থাকে। আর এই নির্বাচনগুলো পরিচালনা করে থাকে নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশনের সদস্য তাহলে কারা নিয়োগ করেন? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি নিয়োগ করেন একজন প্রধান নির্বাচন কমিশনার, আরও কয়েকজন সহকারী কমিশনার থাকেন, তারা হচ্ছে এই নির্বাচন কমিশনের এই দল গঠিত হয় তাদেরকে নিয়ে। আর তাদের কাজের মেয়াদটা থাকে 5 বছর। যেদিন থেকে তারা কাজে নিয়োগ দিবেন সেদিন থেকে তারা 5 বছর পর্যন্ত এই নির্বাচনগুলো পরিচালনা করবেন। নির্বাচন হচ্ছে জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচন। এই হলো তোমাদের নির্বাচন কমিশন সম্পর্কে ধারণা। এখন তোমরা নির্বাচন কমিশনের এই জাতীয় ও স্থানীয় নির্বাচন ছাড়াও আরও কিছু কাজ রয়েছে। সেই কাজগুলো কি কি? যে ভোটার তালিকা প্রণয়ন আর হালনাগাদকরণ। অর্থাৎ ভোটার তালিকা প্রণয়ন মানে ভোটার কারা কারা ভোট দিবে, কারা কারা ভোটার, তাদের একটা তালিকা তৈরি করা। তারপর সকল নির্বাচন ও উপনির্বাচন পরিচালনা করা। এখন সকল নির্বাচন মানে হচ্ছে তোমার এই যে জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচনগুলো। এখন উপনির্বাচনটা হচ্ছে যে জাতীয় পর্যায়ে যদি কোনো এলাকায় যে কোনো সদস্য যদি মারা যান বা কোনো কারণে তারা হচ্ছে সেই পদ থেকে অব্যাহতি নেন বা সরকার কর্তৃক তাদেরকে অব্যাহতি দেওয়া হয়, সেই পদগুলো আবার পূরণ করার জন্য যে আরেকটি নির্বাচন হয়ে থাকে, সেটাকেই বলা হয় উপনির্বাচন। তাহলে এই যে সকল নির্বাচন এবং উপনির্বাচন পরিচালনার দায়িত্ব বা কাজ, সেগুলাও এই নির্বাচন কমিশন সম্পন্ন করে থাকেন। তারপর নির্বাচনী প্রতীক বরাদ্দ। নির্বাচনী প্রতীক বরাদ্দ এটা তোমরা জানো নিশ্চয়ই যে যারা নির্বাচন করেন তাদের প্রত্যেকেরই একটা প্রতীক থাকে। তোমার কিছুদিন আগেই আমাদের এই এলাকায় হচ্ছে যে কাউন্সিলর
এইসব মেয়র এইসব যে নির্বাচনগুলো হয়েছে তোমরা জানো যে বাসায় বাসায় যেয়ে লকডাউনের আগে যে বাসায় বাসায় যেয়ে সবাইকে আমরা তারা এসে ভোট দেওয়ার জন্য এরকম কথা বলেছেন, এক একজনের এক এক ধরনের প্রতীক ছিল, সেটাই হচ্ছে নির্বাচনী প্রতীক। আর এই নির্বাচনী প্রতীকটাও নির্ধারণ করে থাকেন এই নির্বাচন কমিশন। নির্বাচনী এলাকা সীমানা নির্ধারণ, এই নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণও এই নির্বাচন কমিশন করে থাকেন। অর্থাৎ সমগ্র দেশকে, পুরো বাংলাদেশকে কয়েকটি এলাকায় বিভক্ত করে দেন। এই এলাকায় ধরো জাতীয় নির্বাচন, তারপরে এই এলাকায় হচ্ছে স্থানীয় নির্বাচন বা হচ্ছে শহর এলাকার স্থানীয় নির্বাচন, গ্রামাঞ্চলের স্থানীয় নির্বাচন, এগুলো হয়ে থাকে। এই সীমানা নির্ধারণ করে থাকেন, সীমানা নির্ধারণ করার কাজটিও পরিচালনা করে থাকেন নির্বাচন কমিশন। তারপর আরও কিছু কাজ রয়েছে, যেরকম সারা দেশে ভোট কেন্দ্র স্থাপন, তারপরে নির্বাচনী আচরণ বিধি তৈরি। এই নির্বাচনী আচরণ বিধি তৈরিটা একটু ডিটেলসে আলোচনা করব, কারণ এটাই হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের মেইন থিম, ঠিক আছে? এটা পরে ডিটেলস বলছি। তারপর হচ্ছে ব্যালট পেপার মুদ্রণ, ব্যালট বাক্স প্রস্তুত। এই ব্যালট বাক্স প্রস্তুত এই বিষয়টা হচ্ছে মানে স্কোয়ার টাইপের একটা বক্স থাকে, সেই বক্সে এই যে নির্বাচনী যে প্রতীক, যে ব্যালট পেপার মুদ্রণ তৈরি করা হয়, সেটা ভাঁজ করে ওর মধ্যে দিয়ে দিতে হয়। এইভাবে ভোটাররা ভোট দিয়ে থাকেন। আর এই কাজগুলো সম্পন্ন করার ক্ষেত্রে সহায়তা করে থাকে এই নির্বাচন কমিশন। তারপর নির্বাচনী আচরণ বিধি যথাযথ প্রয়োগ, অর্থাৎ নির্বাচনটা সঠিকভাবে পরিচালনা করার জন্য নির্বাচন কমিশন যে কিছু আচরণবিধি তৈরি করেন, সেই আচরণবিধিগুলো যথাযথভাবে প্রয়োগ করা হচ্ছে কিনা সেটাও নির্বাচন কমিশন মানে সুপারভাইজ করে থাকেন, দেখাশোনা করে থাকেন। তারপর ভোট গ্রহণ ও ফলাফল প্রকাশ, অর্থাৎ ভোটারদের ভোট সকল ভোট গ্রহণ করার পর ফলাফল প্রকাশ করা হয়ে থাকে এবং এই কাজেও সহায়তা করে থাকে নির্বাচন কমিশন। তারপর নির্বাচনী বিরোধ নিষ্পত্তি, মানে বিরোধ শব্দটির অর্থ হচ্ছে আসলে মানে ঝগড়া, মীমাংসা, ঝগড়া, সমস্যা, কলহ, বিবাদ, এরকম। তোমরাও নিজেরা যখন দেখবা স্কুলে একজন আরেকজনের সাথে দ্বন্দ্ব ঝগড়াঝাটি লেগে যাও, সেইগুলা মীমাংসা করার জন্য আমরা স্কুলের টিচাররা বা বড় ক্লাসের ভাইয়ারা আপুরা সহায়তা করে থাকে। ঠিক এরকম নির্বাচনী বিরোধটাও নিষ্পত্তি মানে সমাধান, সমস্যা সমাধানে সহায়তা করে থাকে এই নির্বাচন কমিশন। তাহলে এগুলোই হচ্ছে মোটামুটি নির্বাচন কমিশনের কাজ। তাহলে নির্বাচন কমিশনের প্রধান কাজ হচ্ছে যে জাতীয় এবং স্থানীয় পর্যায়ে কি নির্বাচনগুলো সঠিকভাবে পরিচালনা করা। তারপর অন্যান্য যে কাজগুলো বললাম সেগুলোও হচ্ছে নির্বাচন কমিশনের কাজ। তারপর তোমাদের আরেকটা টপিকস আসছে, সেটা হচ্ছে নির্বাচনী এলাকা। আগেই বলেছি যে নির্বাচনী এলাকাটা হচ্ছে যে নির্বাচন কমিশন নির্বাচনী কাজটা সম্পন্ন করার জন্য সমগ্র দেশকে কয়েকটি নির্দিষ্ট এলাকায় বিভক্ত করে। এই যে নির্দিষ্ট এলাকায় বিভক্ত করা, এই প্রত্যেকটি এলাকাকেই এক একটি নির্বাচনী এলাকা বলা হয়। যেমন সংসদ নির্বাচনের জন্য সমগ্র বাংলাদেশকে 300টি এলাকায় বিভক্ত করা হয়। আবার জাতীয় পর্যায়ে স্থানীয় পর্যায়ে নির্বাচনগুলো কীরকম আগেই বলেছি তোমাদের, যে শহরাঞ্চলে হয়ে থাকে, আবার গ্রামাঞ্চলেও হয়ে থাকে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ। সেইগুলোর জন্য একটা নির্দিষ্ট এলাকা বিভক্ত করে দেয়। ধরো যে 5টি গ্রামের মধ্যে একটা 5-6টা ইউনিয়ন নিয়ে একটা ইয়াতে নির্বাচন হয়, আবার উপজেলাও ঠিক সেই রকম। এরকম মানে নির্দিষ্ট এলাকাগুলো এই নির্বাচন কমিশনেই বিভক্ত করে দেয়। তাহলে এই হচ্ছে নির্বাচনী এলাকা। তাহলে নির্বাচনী এলাকাটা হচ্ছে যে সমগ্র দেশকে, জাতীয় নির্বাচনের জন্য সমগ্র দেশকে টোটাল 300টি এলাকায় বিভক্ত করে দেন। আর স্থানীয় নির্বাচনের জন্য শহরাঞ্চলে বা গ্রামাঞ্চলে নির্দিষ্ট কিছু এলাকা বিভক্ত করে নির্বাচন কমিশন সেই নির্বাচনী এলাকাটা নির্ধারণ করে দেন। নির্বাচনী এলাকা নির্ধারণ করার দায়িত্ব পালন করে থাকেন এই নির্বাচন কমিশন। এবার তোমাদের আরেকটি বিষয় হচ্ছে নির্বাচনী আচরণ বিধি। এই নির্বাচনী আচরণ বিধি হচ্ছে তোমাদের মেইন টপিকস। দেখো তোমাদের এখানে আছে যে তোমার এলাকায় নির্বাচনের সময় যেসব নির্বাচনী আচরণ বিধি পালন করা হয় তা বর্ণনা করো। তাহলে তুমি প্রথমে একটু নির্বাচন কি সেটা লিখবে, তারপরে নির্বাচন কমিশনটা কি লিখবে, লিখে তারপরে তুমি লিখবে যে নির্বাচনী আচরণ বিধি হচ্ছে নির্বাচন কমিশনের একটি কাজের অন্তর্ভুক্ত এবং নির্বাচনী আচরণ বিধিটা হচ্ছে নির্বাচন কমিশনই প্রণয়ন করে থাকেন। অর্থাৎ ভোটাররা বা জনগণ কিভাবে আচরণবিধি পালন করবে, কি আচরণবিধি কিভাবে পালন করবে সেই সম্পর্কে একটি নীতিমালা প্রণয়ন করা হয়। এই যে নীতিমালা প্রণয়ন করা হয় এইটাকেই বলে আচরণবিধি, নির্বাচনী আচরণবিধি। এখন ওই এলাকায় কি ধরনের আচরণবিধি পালন করা হয় সেগুলো হচ্ছে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় কোনো মিছিল বা সমাবেশ করা যাবে না,
দেয়ালে বা অন্য কোথাও কোনো কিছু লেখা বা পোস্টার লাগানো যাবে না। মানে এইগুলা যারা হচ্ছে মনোনয়নপত্র জমা দেওয়া, মানে কি যারা নির্বাচন করবে তাদের বা তাদের দলের সদস্যদের পক্ষে এগুলো করা কোনোভাবেই সম্ভব হবে না। এগুলো নির্বাচন কমিশন নির্ধারণ করে থাকেন এবং এই আচরণ বিধিগুলো অবশ্যই নির্বাচনে যারা হচ্ছে পার্টিসিপেট করে এবং সেই পার্টিসিপেটের দ্বারা সহায়তা করে তাদের পক্ষে এগুলো করা সম্ভব হয় না। তারপর হচ্ছে কোনো রাস্তায় বা সড়কে জনসভা করা যাবে না, মানে অনেক মানুষ একসাথে হয়ে জনসভা করা যাবে না। তারপর রশিতে পোস্টার বা প্ল্যাকার্ড ঝোলানো যাবে। প্রচারের জন্য কোনো গেট তৈরি বা আলোকসজ্জা করা যাবে না। মোটরসাইকেলে বা অন্য কোনো যানবাহনে মিছিল করা যাবে না। আর নির্বাচনী ক্যাম্পের ভোটারদের নির্বাচনের এই যে এলাকাটা নির্ধারণ করে সেই এলাকায় ভোটারদের কোনো প্রকার উপহার দেয়া, তারপরে তাদেরকে কোনো প্রকারের খাবার বা যে কোনো জিনিস তাদেরকে দেয়া যাবে না। এইগুলাই হচ্ছে মূলত আচরণ বিধি। তাহলে নির্বাচনী এলাকার আচরণ বিধি নিয়ে তোমাদের যখন এই বিষয়ে টপিকস অ্যাসাইনমেন্ট লিখবে তখন তোমরা প্রথমে নির্বাচন বিষয়টি কি লিখবে, তারপর নির্বাচন কমিশন কি সেটাও লিখবে। আগেই বললাম যে নির্বাচন কমিশনটা হচ্ছে নির্বাচন কাজ পরিচালনার জন্য যে প্রতিষ্ঠান নিয়োজিত বা যে প্রতিষ্ঠান কাজ করে থাকে তাকেই বলে নির্বাচন কমিশন। আর এই নির্বাচন কমিশন গঠন করে রাষ্ট্রপতি, একজন প্রধান নির্বাচন কমিশনার এবং কয়েকজন কমিশনার নিয়েই এই নির্বাচন কমিশন গঠিত। আর এই নির্বাচন কমিশনের কর্মকাল বা মেয়াদ হচ্ছে 5 বছর। আর এই নির্বাচন কমিশনের প্রধান কাজই হচ্ছে জাতীয় পর্যায়ে এবং স্থানীয় পর্যায়ে নির্বাচনগুলো পরিচালনা করা। তারপরে তুমি এই নির্বাচনের আচরণ বিধি কি কি তোমার এলাকায় পালন করবে সেগুলা, যে পয়েন্টগুলো এখন বললাম সেগুলো তোমরা লিখে দিবে। আর এটা লেখার আগে তোমরা উল্লেখ করে দিবে যে নির্বাচনের আচরণ বিধিটা হচ্ছে নির্বাচন কমিশনের একটি গুরুত্বপূর্ণ কাজের অন্তর্ভুক্ত। তার মধ্যেই আচরণ বিধিগুলো কি কি সেগুলো তোমরা আলোচনা করে দিবে। এই হচ্ছে তোমাদের দুটো টপিকস নিয়ে মোটামুটি আলোচনা। আশা করি তোমাদের অ্যাসাইনমেন্ট তৈরি করার কাজে সহায়ক হবে। তোমরা অ্যাসাইনমেন্ট দুটি মোটামুটি সুন্দরভাবে প্রস্তুত করতে পারবে। এই হচ্ছে তোমাদের সাথে কথা। তোমরা ভালো থেকো, আমাদের জন্য দোয়া করো, আর আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখো, দেখতে তোমাদের উপকারে আসবে আশা করছি। আল্লাহ হাফেজ।